নমস্কার বন্ধুরা, আমাদের চাকদা, পালপাড়া ও শিমুরালী ভ্রমণ পর্বে এর আগে আপনাদের দেখিয়েছি চাকদার যশোরায় 500 বছরের প্রাচীন জগদীশ পণ্ডিত প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির ও একক জগন্নাথ বিগ্রহ এবং বনমালী পাড়ায় অবস্থিত 200 বছরের প্রাচীন রায় জমিদার বাড়ি। সেই দুটি ভিডিওতেই আপনাদের যশোরায় জগন্নাথ মন্দির এবং বিগ্রহ এবং বনমালী পাড়ায় রায় জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত জানিয়েছি এবং তার ছবিও দেখিয়েছি। আজ আপনাদের দেখাবো চাকদাহ ও পালপাড়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি অলৌকিক ও রহস্যময় জায়গা আজগুবিতলা। আমরা চলে এসেছি আজগুবিতলায়, তবে এই জায়গাটার নাম আজগুবিতলা কেন হলো তা বলছি পরে। তার আগে বলি, আরবি শব্দ আজ গৌ বি এই শব্দটি থেকে লোক মুখে আজগুবি শব্দটি তৈরি হয়েছে। এর অর্থ যা স্বাভাবিক নয়। যেমন তেঁতুল আমরা জানি কাঁচা বা পাকা অবস্থায় এর স্বাদ টক হয় এবং কাঁচা অবস্থায় এর ভেতরে রং খানিকটা সাদা টাইপের হয়, আর পাকলে রং হয় খানিকটা লালচে বাদামি রঙের। এটাই স্বাভাবিক। কিন্তু এই যে তেঁতুল গাছটি দেখছেন, এই তেঁতুল গাছের তেঁতুলগুলো কাঁচাতেই লাল রঙের হয়, আর স্বাদটা খুব একটা টক নয়, ওই টক মিষ্টির মাঝামাঝি। স্থানীয় মানুষদের মুখ থেকে যেটুকু জানতে পারলাম, জনশ্রুতি এই যে এই তেঁতুল গাছের তেঁতুলের এইরকম অস্বাভাবিক ব্যাপারটা দেখে এই জায়গাটার নাম লোকমুখে হয়ে গেছে আজগুবিতলা। এটা একটা রহস্যময় ব্যাপার। কেনই বা এই গাছের তেঁতুলের কাঁচা অবস্থায় লাল রঙের হয় আর স্বাদও খানিকটা টক মিষ্টি টাইপের হয়। আপনাদের ঝাঁকড়া বড়সড় প্রাচীন তেঁতুল গাছটি দেখিয়েছি, এইবার তেঁতুল গাছের গোড়াটি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন তেঁতুল গাছের গোড়াটি কেমন শেকড়ে জট পাকিয়ে পাকিয়ে কেমন যেন একটা সেই চুলে যেমন জটা পড়ে সেই রকম হয়ে গেছে। পর্দায় আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়ার ছবি, আর গাছের শেকড় কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। আপনাদের দেখাবো সেই ছবি। এই যে দেখুন, এই তেঁতুল গাছের খুব কাছেই একটি উঁচু চৌকোনো ভিতের ওপর আছে এক পীর বাবার মাজার বা সমাধি। আপনারা দেখতে পাচ্ছেন সেই মাজার বা সমাধি। বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পীর বাবাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই খুব ভক্তি শ্রদ্ধা করেন। মানুষের বিশ্বাস, যার যা মনস্কামনা আছে তা জানিয়ে এখানে পুজো দিলে বা মাজারে চাদর চড়ালে তার মনস্কামনা পূর্ণ হবেই। এইবারে আপনাদের পীর বাবার সমাধিটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সমাধির চারপাশে রেলিং দিয়ে ঘিরে রাখা আছে, আর সমাধির পাশে আরো একটি তেঁতুল গাছ রয়েছে। সেই গাছটিও কিন্তু বেশ বড়সড় এবং ঝাঁকড়া গাছ। তবে এই গাছের তেঁতুল কিন্তু বাইরের তেঁতুল গাছের মতন নয়। এই তেঁতুল গাছের তেঁতুল খুবই স্বাভাবিক তেঁতুল, যেটা আমরা সাধারণত দেখে থাকি। হ্যাঁ, যে কথা বলছিলাম, আবার কেউ কেউ তাদের মনস্কামনা পূর্ণ হলে বাইরে যে তেঁতুল গাছটি দেখেছি, এই তেঁতুল গাছের তলায় বাড়ি থেকে চাল ডাল সবজি মশলা প্রভৃতি নিয়ে এসে এখানে রান্না করে খান বলছিলেন আমাদের ভ্যান চালক প্রৌঢ় দাদা। আর দেখলামও তেঁতুল গাছের নিচে একটি উনুনও রয়েছে। আপনারা দেখছেন সেই উনুনের ছবি, এবং উনুনটিতে যে মাঝে মধ্যে রান্না করা হয় তারও প্রমাণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনারাও ছবিতে তা দেখতে পেলেন। স্থানীয় মানুষদের মুখে শুনছিলাম এই পীর বাবার নাকি অলৌকিক ক্ষমতা ছিল। আজ থেকে 100-150 বছর বা তারও বেশি বছর আগে চিকিৎসা ব্যবস্থার মান যখন খুব সাধারণ মানের ছিল, তখনকার সময়ে মানুষের অসুখ বিসুখ হলে বহু দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসতো এই পীর বাবার কাছে জল পড়া তেল পড়ার জন্য। আর অবিশ্বাস্য ব্যাপার, সেই জল পড়া তেল পড়াতেই নাকি বহু মানুষ সুস্থ হয়ে যেত। সেই থেকেই পীর বাবার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা আজও এত প্রবল। তার মৃত্যুর এত বছর পরেও মানুষ তাকে মনে রেখে ভক্তি করে, শ্রদ্ধা করে। সেই সময় বাংলার গ্রামে গ্রামান্তরে এইরকম অনেক পীর বাবা সাধু বাবার জল পড়া তেল পড়ায় কত শত মানুষ যে সুস্থ হয়ে গেছেন তার কোনো লেখাজোখা নেই। সবই বিশ্বাসের ব্যাপার। সেই সময় এনারাই ছিলেন সাধারণ মানুষের একমাত্র ভরসা। যাই হোক, এবারে আমরা চলে এলাম কাজীপাড়ার একটি প্রাচীন মসজিদে। এই কাজীপাড়ার প্রতিষ্ঠাতা হিসেবে যার নাম পাওয়া যায় তিনি হলেন হযরত শাহ আদম শহীদ। আর এই মসজিদটি দেখছেন, এই মসজিদটিও প্রায় 300 বছরের প্রাচীন বলে মনে করা হয়। এই কাজীপাড়াতেই 1730 সালে জন্ম হয় মির্জা শেখ ইতিসামউদ্দিন নামে এক মহান মানুষের, যার বাবার নাম শেখ তাজউদ্দিন।
তাদের পরিবার ছিল খুবই সম্ভ্রান্ত, অভিজাত ও শিক্ষিত পরিবার। তিনি খুব ছোটবেলা থেকে মেধাবী ছিলেন। তিনি আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় খুব দক্ষ ছিলেন। তাছাড়া ইংরেজি ভাষার উপরও তার যথেষ্ট দখল ছিল। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম মুন্সি সলিমুল্লাহ এবং মীর কাসিমের প্রধান মুন্সি মোহাম্মদ কাসিমের কাছ থেকে ফার্সি ভাষা শিখেছিলেন। প্রাচীন এই মসজিদটির দরজা ও জানলা ইটের গাঁথনি দিয়ে বন্ধ করা থাকলেও দরজা ও জানলার উপরে অর্ধচন্দ্রাকৃতি খিলানে যে ফ্রেস্কোর কাজ করা ছিল তার নমুনা কিন্তু আজও দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ফ্রেস্কোর কাজের ছবি। হ্যাঁ, যে কথা বলছিলাম মির্জা শেখ ইতিসামউদ্দিনের কথা, আমরা সেই কথায় ফিরে যাই। তার কর্মজীবন শুরু হয় মির্জাপুরের সেরেস্তায়। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন স্পার্কের অধীনে তিনি চাকরি নিয়েছিলেন। মসজিদের মাথায় রয়েছে 3টি গম্বুজ, যার ছবি আপনাদের দেখালাম। অবশেষে তিনি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন। পরবর্তী সময়ে 1766 সালে মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের দূত হিসেবে তিনি বিলেত যাত্রা করেছিলেন। প্রধান দূত হিসেবে গিয়েছিলেন ক্যাপ্টেন আর্চিবন সুইংটন। তার দায়িত্ব ছিল ফার্সি ভাষায় লেখা মোগল বাদশার একটি চিঠি ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জকে পড়ে শোনানো। এখানে একটা কথা বলা প্রয়োজন যে আমরা জানি প্রথম বাঙালি হিসেবে রাজা রামমোহন রায় বিলেত গিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা তা নয়। রাজা রামমোহন রায়ের 65 বছর আগে মির্জা শেখ ইতিসামউদ্দিন 1766 সালে প্রথম বাঙালি হিসেবে তিনি বিলেত গিয়েছিলেন এবং সেখানে 1.5 বছর কাটিয়ে 1768 সালে তিনি ভারতে বা বাংলায় ফিরে আসেন এবং তার বিলেত যাত্রার অভিজ্ঞতা নিয়ে তিনি একটি বইও লিখেছিলেন, যে বইয়ের নাম সিগ্রুফ ই বিলায়েত নামা, যাতে সেই সময়কার ভারত ও ইংল্যান্ডের বহু ঘটনার কথা, বহু মানুষের কথার উল্লেখ আছে, যা আজও বহু ঐতিহাসিকদের কাছে একটি মূল্যবান আকর গ্রন্থ। দরজা জানলার উপরে অর্ধচন্দ্রাকৃতি খিলানে যে সুন্দর সুন্দর ফ্রেস্কোর কাজ করা ছিল, সেই ফ্রেস্কোর কাজগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আনুমানিক 1800 সালে মির্জা শেখ ইতিসামউদ্দিন পরলোক গমন করেন। এই প্রাচীন গির্জার সাথে, এই কাজীপাড়ার সাথে এক মহান বাঙালির নাম জড়িয়ে আছে। তিনি হলেন মির্জা শেখ ইতিসামউদ্দিন। আজও তাকে বহু মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এবারে আমরা চলে এলাম আটচালা শৈলীতে নির্মিত পালপাড়ায় জোড়া শিব মন্দির দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন জোড়া শিব মন্দির আটচালা শৈলীতে নির্মিত, কিন্তু সামনে নাট মন্দির এবং পাশে একটি স্থাপত্য তৈরি হওয়ায় মন্দিরের ঐতিহ্য ও প্রাচীনত্ব যে খানিকটা ক্ষুণ্ণ হয়েছে সে কথা বলাই বাহুল্য। আপনাদের পাশ থেকে মন্দিরটি দেখানোর চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন আটচালা শৈলীতে নির্মিত শিব মন্দির, এটি পাশ থেকে দেখাচ্ছি। এবার আপনাদের পেছন দিক থেকে মন্দির দুটি দেখাবো। এই যে দেখুন পেছন থেকে দেখাচ্ছি আপনাদের জোড়া শিব মন্দির দুটি, যা বাংলার মন্দিরের স্থাপত্য শৈলী রীতি অনুযায়ী আটচালা শৈলীতে নির্মিত। এই মন্দিরটি খুব একটা প্রাচীন নয়, মাত্র 150 বছর কি তার বেশি একটু প্রাচীন হবে বলেই আমার ধারণা। তবে মন্দিরে কোনো টেরাকোটার অলঙ্কারও নেই, ভেতরে শিবলিঙ্গ আছে যার নিত্য পুজো হয়ে থাকে। এবারে চলে এলাম পালপাড়ার বিখ্যাত টেরাকোটার মন্দিরে। মন্দিরটি চারচালা শৈলীর এবং মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরটি অনেকটি চৌকো জায়গার মাঝখানে উঁচু ভিতের উপর অবস্থিত। মন্দিরটির দৈর্ঘ্য 26 ফুট, প্রস্থ 21 ফুট এবং উচ্চতা 40 ফুট। অনুমান করা হয় মন্দিরটি 1700 শতকের প্রথম দিকে পালপাড়ার রাজা সোমেশ্বরের বংশধর গন্ধর্ব রায় দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। শোনা যায় আগে এই মন্দিরে চারদিকে দেয়ালেই টেরাকোটার অলঙ্করণ ছিল। এখন শুধুমাত্র সামনের দিকে কিছু টেরাকোটার ফলক দেখা যায়। যেমন মন্দিরের প্রবেশপথের উপরে রাম রাবণের যুদ্ধের দৃশ্য দেখতে পাওয়া যায়। এছাড়া কিছু ফুলকারি নকশা এবং জ্যামিতিক নকশাও দেখা যায়। মন্দিরের পেছনের দেওয়ালে টেরাকোটার পদ্ম রয়েছে। নদিয়া জেলার পুরাকীর্তি বইতে উল্লেখ আছে যে এই মন্দিরে কালী মূর্তি পূজিত হয় এবং সেই মূর্তিও খুব একটা প্রাচীন নয়। তবে আমরা কোনো মূর্তি দেখতে পাইনি, কারণ গর্ভগৃহের দরজায় তালা ছিল এবং ভেতরটা পুরো অন্ধকারাচ্ছন্ন ছিল। বর্তমানে মন্দিরটি এসআই এর আন্ডারে রয়েছে, সেই মর্মে একটি বোর্ডও লাগানো রয়েছে। আপনারা দেখছেন সেই বোর্ডটি। পালপাড়ার টেরাকোটার মন্দির দেখার পর আমরা চলে এলাম শিমুরালির চাঁদুরিয়ায়। এখানে অনেকে আদর করে চাঁদুরিয়াকে চাদর বলেও ডাকে। তাছাড়া এই জায়গাটার আরেকটি নামও আছে। স্থানীয় মানুষরা এই জায়গাটিকে সাহেব বাগান হিসেবেও চেনেন। এখানে ব্রিটিশ আমলে তৈরি একটি সিপিটির জীর্ণ ও পরিত্যক্ত অফিস ও স্টাফ কোয়ার্টার্স রয়েছে।
আজ থেকে 150-200 বছর আগে এই জায়গার পাশ দিয়েই প্রবাহিত হতো স্রোতস্বিনী গঙ্গা এবং এখানে একটি ছোটখাটো নদী বন্দরও ছিল। ছোটখাটো মালবাহী জাহাজ এখানে নোঙর করত। গঙ্গা এখন বর্তমানে অনেক দূরে সরে গেছে, তাই এখন সব অতীত হয়ে গেছে। শুধু অতীতকালের গৌরবের স্মৃতির সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলে তৈরি সিপিটির অফিস, যেটা আজ ভগ্ন, জীর্ণ এবং পরিত্যক্ত। তার পাশেই রয়েছে পরিত্যক্ত এবং অন্ধকারাচ্ছন্ন স্টাফ কোয়ার্টার্স। এখানে বেশ কিছু পুরনো এবং বড় বড় গাছপালা আছে, আপনারা দেখছেন সেই ছবি। আর দূরে গাছপালার ফাঁকে যে ছোট ছোট ঘরগুলি দেখছেন ওগুলি হলো স্টাফ কোয়ার্টার্স। এবার আপনাদের অফিস সংলগ্ন এলাকাটি দেখানোর চেষ্টা করছি। অফিসটা দেখছেন একতলা আয়তাকার দালান বাড়ি, সামনে পেছনে দুপাশে টানা বারান্দা আছে, আর বারান্দার উপরে রয়েছে ঢালু ছাউনি, সেখানে আবার কাঠের চিক রয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, ইটের তৈরি একতলা দালান বাড়ি আর দুপাশে রয়েছে টানা বারান্দা। আপনারা পর্দায় যে সিঁড়িটি দেখছেন, এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই আমরা যে জায়গাটি পাবো সেটি হলো গঙ্গার ছেড়ে যাওয়া খাত, এবং সেই জায়গাটি মূল ভূমিতল থেকে কিন্তু মিনিমাম 10 ফুট নিচু হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গঙ্গার ছেড়ে যাওয়া খাত, যেখানে এখন চাষবাস হচ্ছে। নৌকো বা জাহাজে মাল ওঠানো নামানো করানোর জন্য তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে এই সিঁড়িটি, যে সিঁড়িটি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। এটি ব্রিটিশ আমলে তৈরি হওয়া সিঁড়ি। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ভিডিও এখানেই শেষ করছি।